হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, অ্যাডমিশন 25 আমি তোমাদের শাইন ভাইয়া। আমি আজকে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি যে জৈব যৌগের যে আমি হাইলাইটস এবং সাজেশন যে ধারাবাহিক ক্লাস নিয়ে ক্লাস নাম্বার 2। দেখো ভাইয়া, আজকে আমাদের গত ক্লাসে আমরা সমানত বন্ধু পড়েছিলাম। আজকে আমরা পড়বো জৈব যৌগের শ্রেণী বিভাগ, বিক্রিয়ার কি শ্রেণী বিভাগ। ওকে, আমরা শুরু করি। তো দেখো, জৈব যৌগের বিক্রিয়া সমূহকে 5টি ভাগে ভাগ করা হয়। কয়টি ভাগে ভাগ করা হয়? 5টি ভাগে। একটা সংযোজন বিক্রিয়া, 2 নম্বর হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, 3 নম্বর হচ্ছে অপসারণ বিক্রিয়া, 4 নম্বর হচ্ছে সমনীকরণ বিক্রিয়া, 5 নম্বর হচ্ছে বেনজিনের বহু প্রতিস্থাপন অ্যারোমেটিকের ক্ষেত্রে। বেনজিনের বহু প্রতিস্থাপন অ্যারোমেটিকের ক্ষেত্রে। ওকে ভাইয়া, তোমরা দেখো যে জৈব যৌগের যে 5টি শ্রেণী ভাগ করা হয়। যে সর্বপ্রথমে আমরা চলে আসবো জৈব যৌগের যে বিক্রিয়াটা কিভাবে ঘটে। অ্যাকচুয়ালি জৈব যৌগের বিক্রিয়া হলে একটা জৈব যৌগের বিক্রিয়াকে কোনো বিকারক, আক্রমণকারী বিকারক যদি আক্রমণ করে, তো আক্রমণ করলে সেটা ভেঙে যায়। তো এই আক্রমণকারী বিকারকের কারণে বিক্রিয়া অংশগ্রহণ করে নতুন উৎপাদ তৈরি করে। তো প্রথমে দেখো, জৈব যৌগের সমজীব বন্ধনের সমভাঙন ঘটে। বন্ধন রয়েছে, ধরো মিথেনের CH, এই বন্ধনটাকে আমরা সমভাঙন করব। যখন সমভাঙন ঘটে তখন বিজোড় ইলেকট্রন বিশিষ্ট যে মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল উৎপন্ন করে। তাহলে জৈব যৌগের এটা একটা খুব ইম্পর্টেন্ট কথা, যে জৈব যৌগের সমজীব বন্ধনের সমভাঙনে বিজোড় ইলেকট্রন বিশিষ্ট মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল উৎপাদন করে। এই যে যেমন দেখো CH3, এই যদি তাপীয় বিভাজন করি, তাপ দিই, দুভাগে ভাগ হয়ে যায়। এখানে হচ্ছে কি CH3 ডট প্লাস H ডট, CH3 ডট প্লাস হচ্ছে কি পাচ্ছি H ডট। এটা মিথেন, একটা হচ্ছে মিথাইল ফ্রি রেডিক্যাল, একটা হচ্ছে মিথাইল ফ্রি রেডিক্যাল, আর একটা হচ্ছে কি হাইড্রোজেন ফ্রি রেডিক্যাল। মিথাইল ফ্রি রেডিক্যাল এবং হচ্ছে হাইড্রোজেন ফ্রি রেডিক্যাল। তো ফ্রি রেডিক্যালের সক্রিয়তার ক্রম লক্ষ্য করো। ফ্রি রেডিক্যালগুলো সক্রিয়তার ক্রম হচ্ছে কি, যে এগুলো হচ্ছে প্রত্যেকটা ভাইয়া ফ্রি রেডিক্যাল সক্রিয়তা। যে এই যে আর মূলক যখন থাকবে 1 ডিগ্রি 2 ডিগ্রি, দেখো এটা হচ্ছে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, আর এটা হচ্ছে মিথাইল ফ্রি রেডিক্যাল CH3 ডট। এখন কথা হচ্ছে, এই যে ফ্রি রেডিক্যাল গুলো তোমরা পাইছো ভাইয়া, এই ফ্রি রেডিক্যাল গুলোর মধ্যে সবচেয়ে সক্রিয় কে? মিথাইল ফ্রি রেডিক্যাল। সক্রিয়তা নির্ভর করে তার কি স্টোরে বাধার উপরে। এখানে আর মূলক হচ্ছে স্টোর বাধা দানকারী, আর মূলক হচ্ছে স্টেরিও বাধা দানকারী। তাহলে এখানে দেখো, আর মূলক যেখানে বেশি সেখানে স্টোর বাধা বেশি, তার স্থায়িত্ব বেশি। আর যেখানে আর মূলক কম সেখানে স্টোর বাধা কম, সক্রিয়তা বেশি। এখানে কোনো আর মূলক নাই, এর সক্রিয়তা বেশি। তারপরে কি 1 ডিগ্রি একটা আর মূলক, 2 ডিগ্রি 2টা আর মূলক, 3 ডিগ্রি 3টা আর মূলক। তাহলে এখানে স্টোর বাধা বেশি, তাই এর কি সক্রিয়তা কম, স্থায়িত্ব বেশি। আর 1 ডিগ্রি সক্রিয়তা বেশি। এই জন্য অর্থাৎ কি যাচ্ছে দেখো, অর্থাৎ CH3 মিথাইল ফ্রি রেডিক্যাল 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, এই হচ্ছে তার সক্রিয়তার ক্রম। তাহলে স্থায়িত্ব ক্রম তার কি হবে? উল্টাটা। স্থায়িত্ব ক্রম তার কি উল্টাটা। সক্রিয়তা ক্রম হচ্ছে মিথাইল 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং কে 3 ডিগ্রি। এবং দেখো, ফ্রি রেডিক্যাল সমূহ রাসায়নিকভাবে অনেক কি হয়? সক্রিয়। ফ্রি রেডিক্যাল সমূহ রাসায়নিকভাবে অনেক সক্রিয়, কারণ বিজোড় ইলেকট্রন বিশিষ্ট যে অরবিটাল যে তৈরি করছে, মুক্তমূলক তৈরি করছে, এরা রাসায়নিকভাবে অনেকটা মানে সক্রিয় হওয়ার কারণে এরা দ্রুত গতি বিক্রিয়া অংশগ্রহণ করে। বিষয়টা হচ্ছে কি, এর আগে ইংগেজ ছিল, ইংগেজ থাকা অবস্থায় যদি ভেঙে যায় তাহলে কি দ্রুত বিক্রিয়া অংশগ্রহণ করে। এই জন্য ফ্রি রেডিক্যাল গুলো রাসায়নিকভাবে অনেক কি হয়? সক্রিয় হয়। এবার চলে আসো জৈব যৌগের সমজীব বন্ধনে সমবন্ধনে কি অসমভাবে ইলেকট্রোফাইল ও নিউক্লিওফাইল উৎপাদন করে। জৈব যৌগের সমজীব বন্ধনে অসমভাবে যদি বিভাজন ঘটে, এটা সমভাবে বিভাজন ঘটলে এটা ঘটেছিল। যদি আমরা এখানে কার্বনের সাথে দেখো ক্লোরিন, আমরা অসম বিভাজন ঘটাই, এই শেয়ারকৃত ইলেকট্রন যদি তোমার কার্বন পরমাণু, যদি তোমাদের কার্বন পরমাণু নিয়ে নাই, অথবা ক্লোরিন পরমাণু আছে এখানে অতি তীব্রকে ক্লোরিন যদি নিয়ে নেয়, তাহলে এখানে C+ হয়ে যাবে, কার্বন পজিটিভ হয়ে যাবে, এবং Cl কি হলো মাইনাস। তাহলে একটা পজিটিভ সৃষ্টি করবে, একটা কি সৃষ্টি করবে? নেগেটিভ। এই যে পজিটিভ এবং নেগেটিভ সৃষ্টি করছে, তখন অসমভাঙন ঘটছে,
অসমভাবে দেখো যে বন্ধনে অসমভাবে ভাঙনের ক্ষেত্রে কি ঘটবে, যে ইলেকট্রোফাইল ও নিউক্লিওফাইল উৎপাদন করে। তাহলে আমরা দেখো যদি সমভাঙন ঘটে একটা জৈব যৌগের একটা একটা যৌগ যদি সমভাঙন ঘটে তাহলে তৈরি করবে ফ্রি রেডিক্যাল, আর যদি অসমভাঙন ঘটে তাহলে তৈরি করবে কি ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল। ওকে, সামনে আগায়। এবং এর সাথে তৈরি করবে কি, যদি ইলেকট্রোফাইল চলে আসবে কার্বোক্যাটায়ন এবং কার্বো অ্যানায়ন সৃষ্টি করবে। যদি অসমভাঙন ঘটে তো কার্বোক্যাটায়ন সৃষ্টি করে। তো এখানে দেখো কার্বোক্যাটায়নের সক্রিয়তার ক্রম সেম, কার্বোক্যাটায়নের সক্রিয়তার ক্রম আর ফ্রি রেডিক্যালের সক্রিয়তার ক্রম পুরোটাই সেম ভাই। আমি আবারও বলতেছি, কার্বোক্যাটায়নের সক্রিয়তার ক্রম এবং ফ্রি রেডিক্যালের সক্রিয়তার ক্রম পুরো সেম। এখানে কার্বোক্যাটায়নের মধ্যে সব থেকে সক্রিয় তাহলে কি হচ্ছে মিথাইল কার্বোক্যাটায়ন, তারপরে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তারপর কি 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তারপর কয় ডিগ্রি ভাইয়া 3 ডিগ্রি। তাহলে দেখো মিথাইল কার্বোক্যাটায়ন 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন এবং হচ্ছে কি 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন এবং হচ্ছে কি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এক্ষেত্রে দেখো দেখো এখানে মিথাইল কার্বোক্যাটায়ন 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং কি 3 ডিগ্রি। কার্বো অ্যানায়ন বা কার্বনায়নের সক্রিয়তার ক্রম, কার্বনায়নের সক্রিয়তার ক্রম। তাহলে কার্বোক্যাটায়নের ঠিক তার উল্টাটা হবে। আমি আবারও বলি, ফ্রি রেডিক্যাল এবং কার্বোক্যাটায়নের সক্রিয়তার ক্রম সেম 1 2 3 মানে 123, এবং কার্বো অ্যানায়ন ঠিক তার উল্টাটা হবে 321। কার্বো অ্যানায়নের সক্রিয়তার ক্রম আসবে আগে 3 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর হচ্ছে মিথাইল কার্বো অ্যানায়ন। তাহলে এটা হচ্ছে কি কার্বো অ্যানায়নের ক্ষেত্রে দেখো 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, আর এই হচ্ছে কি মিথাইল কার্বো অ্যানায়ন, কি হচ্ছে মিথাইল কার্বো অ্যানায়ন। ওকে ভাইয়া, এবার দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে কি ইলেকট্রন আকর্ষী যৌগ সমূহকে কি বলা হয়, যারা ইলেকট্রন আকর্ষণ করে, যে সকল যৌগ বা আয়ন ইলেকট্রন আকর্ষণ করে তাকে বলা হয় ইলেকট্রোফিলিক। তো কারা ইলেকট্রন আকর্ষণ করে, যাদের ইলেকট্রন ঘাটতি রয়েছে। তাহলে কাদের ইলেকট্রন ঘাটতি রয়েছে, সকল অষ্টক সংকোচন যৌগের। তাহলে বলতে পারি কি দেখো, এবং যারা অষ্টক সংকোচন যৌগ তারা ইলেকট্রন গ্রহণ করে। আমরা জানি যারা ইলেকট্রন গ্রহণ করে তাকে লুইস কি বলে, অ্যাসিড বলে। লুইস কি বলে, অ্যাসিড। তাহলে দেখো লুইস অ্যাসিড সমূহ এবং অষ্টক সংকোচন যৌগ এবং ক্যাটায়ন সমূহকে ইলেকট্রোফাইল। আই রিপিট ভাই, এটা 100% আসবে, প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট। আমি আবারও বলছি, সকল ইলেকট্রন আকর্ষী যৌগকে ইলেকট্রোফাইল বলে। সকল ইলেকট্রন আকর্ষী যৌগ কি বলা হচ্ছে, ইলেকট্রোফাইল। এবার কথা হচ্ছে ভাইয়া যে ইলেকট্রোফাইল গুলোর মধ্যে কি হয়েছে, কারা ইলেকট্রোফাইল হবে, যাদের ইলেকট্রন কি রয়েছে, পজিটিভ রয়েছে। তো দেখো তো কাদের ইলেকট্রন ফাইল হবে, যারা হচ্ছে ইলেকট্রন আকর্ষণ করে। যারা ইলেকট্রন আকর্ষণ করে কারা করে, যাদের ইলেকট্রন ঘাটতি রয়েছে। কথা হচ্ছে কাদের ইলেকট্রন ঘাটতি রয়েছে, যারা হচ্ছে কি অষ্টক সংকোচন যৌগ। আর যে সকল যৌগ অষ্টক সংকোচন তাকে আমরা জানি লুইস অ্যাসিড। আর আমরা জানি প্রত্যেকটা ক্যাটায়ন ইলেকট্রন দিয়ে দেওয়ার পর যে পজিটিভ চার্জ সৃষ্টি করে, ওই পজিটিভ চার্জ ইলেকট্রন কি করে, গ্রহণ করে। এটা হচ্ছে কি কার্বো অ্যানায়ন সৃষ্টি করে। এই যে ক্যাটায়ন যখন তৈরি করছে তখন ইলেকট্রনের প্রতি আকর্ষণ দেখায়, এটাকে বলে ইলেকট্রোফাইল। কারা কারা, যেমন মিথাইল কার্বোক্যাটায়ন, সকল কার্বোক্যাটায়ন কিন্তু ইলেকট্রোফাইল, কারণ এর পজিটিভ চার্জ আছে। এবং দেখো NO2+, তারপর দেখো নাইট্রেট আয়ন, তারপর ক্লোরিন পজিটিভ, সোডিয়াম পজিটিভ, এবং অষ্টক সংকোচন যৌগ হিসাবে কি BF3, BCl3, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, BF3, BCl3, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এগুলো আবার দেখো ভাইয়া লুইস অ্যাসিড, এগুলো হচ্ছে লুইস অ্যাসিড। তাহলে তুমি একটা জিনিস লক্ষ্য করো, এটাই লুইস অ্যাসিড, ইহাই লুইস অ্যাসিড, আর এটাই আবার এই যে ক্যাটায়ন গুলো আবার কি প্রত্যেকটা ক্যাটায়ন ইলেকট্রন আকর্ষণ করে। ইলেকট্রন যারা আকর্ষণ করে তাকে ইলেকট্রোফাইল বলে। তাহলে সকল ক্যাটায়ন এবং লুইস অ্যাসিড এবং এরা আবার অষ্টক সংকোচন যৌগ। তাহলে এক ঢালে 3 পাখি, যারাই লুইস অ্যাসিড তারাই হচ্ছে অষ্টক সংকোচন যৌগ, তারাই হচ্ছে কি ইলেকট্রোফাইল। তাহলে আমি এক ঢালে কয় পাখি মারতেছি, 3 পাখি মারতেছি। মনে করো যে একই আইটেম 3 ভাবে কোশ্চেন আসলে অ্যান্সার একই হচ্ছে। কথা মাইন্ড মনে রাখবা। এবার দেখো নিউক্লিয়াস আকর্ষী, যারা নিউক্লিয়াস আকর্ষণ করে, বা কেন্দ্র আকর্ষী, নিউক্লিয়াস আকর্ষী বা কেন্দ্র আকর্ষী, যারা নিউক্লিয়াসকে আকর্ষণ করে। আমরা জানি প্রত্যেকটা পরমাণু কেন্দ্রে কি থাকে, নিউক্লিয়াস থাকে, এবং এই নিউক্লিয়াস পজিটিভ চার্জ বিশিষ্ট। তো ওই পজিটিভ চার্জকে আকর্ষণ করবে কারা ভাইয়া, নেগেটিভরা। তাহলে প্রত্যেকটা হচ্ছে নিউক্লিয়াস আকর্ষী বা কেন্দ্র আকর্ষী যৌগ সমূহকে বলা হয় নিউক্লিওফিলিক। প্রশ্ন হচ্ছে কারা নিউক্লিওফিলিক হবে, যারা মুক্ত ইলেকট্রন দিবে। আচ্ছা কারা দিবে, সকল লিগ্যান্ড,
এবং লুইস খার। আমরা জানি যখন আমরা লুইস মতবাদ পড়েছি, যারা মুক্তজোড় ইলেকট্রন দান করে তারা কি লুইস মতবাদ বলে, তাহলে লুইস খার লিগ্যান্ড অ্যানায়ন সমূহ, লুইস খার লিগ্যান্ড অ্যানায়ন সমূহ হচ্ছে কি নিউক্লিওফিলিক। কি বললাম, লুইস খার লিগ্যান্ড এবং অ্যানায়ন সমূহ হচ্ছে নিউক্লিওফিলিক। যেমন দেখো CN মাইনাস, OH মাইনাস, Cl মাইনাস, Br মাইনাস প্রত্যেকটা অ্যানায়ন এবং এদের প্রত্যেকে হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন বিদ্যমান। দেখো ভাইয়া প্রত্যেকে মুক্তজোড় ইলেকট্রন বিদ্যমান। আমাদের এখানে দেখতে পাচ্ছি যে পানির মধ্যে দুইটা মুক্তজোড় রয়েছে। এই যে মুক্তজোড় ইলেকট্রনগুলো রয়েছে, এই মুক্ত ইলেকট্রন আছে বলেই তারা কি করতে পারে, দান করতে পারে। তো যারা মুক্ত ইলেকট্রন দান করে তারাকে বলে কি লিগ্যান্ড, আর ওরাই হচ্ছে কি লুইস খার, ওরা হচ্ছে কি লুইস খার। এবং প্রত্যেকটা অ্যানায়ন হচ্ছে, তাহলে আমরা কি কি পেলাম, লুইস খার লিগ্যান্ড অ্যানায়ন সমূহ হচ্ছে নিউক্লিওফিলিক। প্রচুর পরিমাণে ভাইয়া এই দুটো আইটেম 100% দিয়ে রাখো, হিউজ হিউজ ইম্পর্টেন্ট। নিচে কোনটি নিউক্লিওফাইল, নিচের কোনটি নিউক্লিওফাইল, এই টাইপের কোশ্চেন আছে, বা কোনটি ইলেকট্রোফাইল। তো আমরা মনে রাখবো যে ইলেকট্রোফাইল মানে ইলেকট্রন আকর্ষী। কারা ইলেকট্রন আকর্ষণ করবে, যে কোনো পজিটিভ চার্জ, যে কোনো পজিটিভ চার্জ মানে ক্যাটায়ন, এবং যারা ইলেকট্রন ঘাটতি রয়েছে মানে অষ্টক সংকোচন যৌগ, এবং যারা ইলেকট্রন গ্রহণ করে তারাকে লুইস অ্যাসিড বলে। আবার দেখো ইলেকট্রোফাইল, তো ইলেকট্রো আকর্ষী বা কেন্দ্র আকর্ষী কারা বলতে পারি, যারা কেন্দ্রকে আকর্ষণ করে। আচ্ছা, কেন্দ্রকে আকর্ষণ কারা করে, যারা যারা হচ্ছে যারা কি ইলেকট্রনকে ইলেকট্রন দাতা। কারণ হচ্ছে কি প্রত্যেকটা পরমাণু নিউক্লিয়াস কেন্দ্র কি পজিটিভ চার্জ, তাকে আকর্ষণ করবে নেগেটিভ কিছু। তাহলে নেগেটিভ কিছু মানে কি সকল অ্যানায়ন, এবং যারা মুক্ত ইলেকট্রন দান করতে পারে। তো যারা মুক্ত ইলেকট্রন দান করতে পারে তাদেরকে আমরা কি বলি, লিগ্যান্ড। তাহলে বলতে পারি লুইস খার লিগ্যান্ড সমূহে কিন্তু অ্যানায়ন, লুইস খার লিগ্যান্ড এবং অ্যানায়ন সমূহ নিউক্লিওফিলিক, নিউক্লিওফিলিক। ওকে ভাইয়া, দেখো যে সকল, এবার হচ্ছে চলে আসবো আমরা সংযোজন বিক্রিয়া। তো সংযোজন বিক্রিয়া কারা ঘটবে, দেখো আমরা প্রথমে চলে আসবো সংযোজন বিক্রিয়া টপিকে। যে সকল অ্যালকিনের দ্বিবন্ধনযুক্ত দুই কার্বনে হাইড্রোজেন সংখ্যা সমান থাকে তাকে আমরা কি বলি, প্রতিসম অ্যালকিন। ভাই এটা প্রচুর পরিমাণে এমসিকিউ আছে যে নিচের কোনটি প্রতিসম অ্যালকিন, নিচের কোনটি অপ্রতিসম অ্যালকিন। প্রশ্ন হচ্ছে প্রতিসম অ্যালকিন কারা, যে সকল তোমার অ্যালকিনে দ্বিবন্ধনযুক্ত দুই কার্বনে হাইড্রোজেন সংখ্যা সমান থাকে এবং কার্বন সংখ্যা দুই পার্শ্বে কি থাকে, দুই পার্শ্বে উভয় পার্শ্বে হাইড্রোজেন সংখ্যা এবং কার্বন সংখ্যা সমান থাকে, তাকে আমরা কি বলি, প্রতিসম অ্যালকিন। প্রতিসম মানে কি সমান দুভাগে ভাগ করা যায়। যেমন আমি মানুষ নিজে দ্বিপ্রতিসম, আমাকে মিডল বরাবর ভেঙে দিলে আমি দুদিকে সব দুটো হয়ে যাবে, দুটো চোখে যাবে, নাকে দুটো ছিদ্র আলাদা হয়ে যাবে, দুটো কান আলাদা হয়ে যাবে, দুটো হাত আলাদা হবে, দুটো পা আলাদা হবে। এটা কি দ্বিপার্শ্বীয়, দুই ভাগে ভাগ করা যায়। তাহলে এরকমই হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়। দেখো এই যে এই মিডল বরাবর ভেঙে দিলাম, তাহলে এদিকে কি হচ্ছে CH2, এদিকে হচ্ছে কি CH2। তাহলে দেখো দেখো এদিকে হাইড্রোজেন কয়টা আছে, দুইটা, এদিকে হাইড্রোজেন কয়টা আছে, দুইটা, দুই পাশে সমান আছে। এবং তুমি দেখো এখানে CH3CH, এখানে ঠিক মিডল বরাবর যদি ভেঙে দিই, এখানে CH3H, এ পাশে দেখো এই দুই কার্বনে, দেখো দুই কার্বন, এখানে H একটা, এখানে H একটা, দুই পাশে H কি আছে, সমান আছে। এবং দেখো এদিকে তিনটা আছে, এদিকে কয়টা আছে রে ভাইয়া, তিনটা। ঠিক মিডল বরাবর আমরা কি করলাম, ভেঙে দিলে দুভাগে আলাদা হচ্ছে না ভাইয়া। তাহলে এগুলো হচ্ছে কি প্রতিসম অ্যালকিন। কি বলা হয় এদেরকে, প্রতিসম অ্যালকিন। এবার দেখো অ্যালকিনের দ্বিবন্ধনযুক্ত কার্বনের, অ্যালকিনের কি বলা হলো, দ্বিবন্ধনযুক্ত কার্বনের হাইড্রোজেন সংখ্যা যদি ভিন্ন থাকে, হাইড্রোজেন সংখ্যা কি থাকে, ভিন্ন থাকে, তাকে অপ্রতিসম অ্যালকিন বলে। তাহলে বলা হচ্ছে কি অ্যালকিনের দ্বিবন্ধনযুক্ত দুই কার্বনে যদি হাইড্রোজেন সংখ্যা কি থাকে, ভিন্ন থাকে, তাকে আমরা কি বলবো, অপ্রতিসম অ্যালকিন বলবো। কি বলবো ভাইয়া, অপ্রতিসম অ্যালকিন বলে। যেমন তুমি দেখো এখানে অপ্রতিসম অ্যালকিন হিসেবে আসছে কে, যে এই CH3 CH2 CH ডাবল বন্ড CH2। এদিকে দেখো এই ডাবল বন্ডের এদিকে দেখো এই কার্বনে হাইড্রোজেন রয়েছে কয়টা ভাইয়া বলো তো, দুইটা। আর এখানে হাইড্রোজেন রয়েছে কয়টা, একটা। দুই দিকে হাইড্রোজেনের সংখ্যা কি আছে, ভিন্ন ভিন্ন। তাহলে এখানে হচ্ছে কি অপ্রতিসম অ্যালকিন। যখন দুই পাশে হাইড্রোজেন সংখ্যা ভিন্ন, এবার দেখো এই পাশে কার্বন রয়েছে একটা, এই পাশে কার্বন রয়েছে তিনটা, তাহলে এটা অপ্রতিসম। আর এখানে দেখো এটা ছিল দুইটা, এদিকে দুইটা, এদিকে হাইড্রোজেন সংখ্যা সমান, এদিকে সমান, এটা ছিল প্রতিসম। আর এই দেখো এদিকে কার্বন সংখ্যা তিনটা, ওদিকে আছে কয়টা, একটা। এবং দেখো এই দ্বিবন্ধনযুক্ত দুই কার্বনের, এটা দেখো হাইড্রোজেন রয়েছে একটা,
একটা, এখানে হাইড্রোজেন রয়েছে দুইটা, তাহলে ভিন্ন, এটাকে বলা হয় অপ্রতিসম অ্যালকিন। প্রতিসম অ্যালকিনের অপ্রতিসম বিকারক, যদি প্রতিসম অ্যালকিনে দেখো, প্রতিসম অ্যালকিন যদি অ্যালকিন হয় প্রতিসম, তার মানে যদি অপ্রতিসম বিকারক HCl সংযোগ করলে অ্যালকাইল হ্যালাইড তৈরি করে। কি তৈরি করে? অ্যালকাইল হ্যালাইড। এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড তৈরি করে, উৎপন্ন করে। যেমন দেখো CH2 ডাবল বন্ড CH2 প্লাস HCl হিট দেব, সুন্দর করে আমরা পাই বন্ধনটা ভেঙে দেব। সবসময় পাই বন্ধন ভেঙে যায়, কারণ পাই বন্ধন উইক। পাই বন্ধন ভাঙলে এখানে কি একটাতে যাবে H আর একটাতে যাবে ভাইয়া Cl, তৈরি করছে এখানে দেখো CH3, এখানে CH2 আর এদিকে Cl। দেখো এটা হচ্ছে তৈরি করছে কি অ্যালকাইল হ্যালাইড, মানে কি ইথাইল হ্যালাইড। দেখো এটার নাম হচ্ছে কি ইথাইল ক্লোরাইড। ইথাইল ক্লোরাইড, ইহা হচ্ছে ইথাইল ক্লোরাইড। এটা ছিল কি বলতো ইথিন। ভাই এটা ছিল কি ইথিন। ইথিনকে HCl সংযোগ করলে, ইথিনের মধ্যে HCl সংযোগ করলে আমরা ইথাইল কি পাচ্ছি? ক্লোরাইড পাচ্ছি। আশা কি বুঝতে পেরেছো? এবার দেখো অপ্রতিসম অ্যালকিনে যদি অপ্রতিসম বিকারক HCl সংযোগ করা হয়, তাহলে মার্ক নিকব নীতি ঘটে। মার্ক নিকব নীতি হচ্ছে কি তেলির মাথায় তেল দেওয়া। মনে রাখবা কি যে তেলির মাথায় তেল দেওয়া। তেলের মাথায় কি দেওয়া? তেল দেওয়া। লক্ষ্য করো ভাইয়া, আমরা যদি এটা শুরু করি তাহলে বুঝতে পারবা। ধরো এখানে CH3 CH ডাবল বন্ড CH2, CH3 CH ডাবল বন্ড CH2। আমরা যখন দেখো এটা অপ্রতিসম অ্যালকিন, 2% হাইড্রোজেন সংখ্যা ভিন্ন, 1% একটা 1% দুইটা, এটা অপ্রতিসম অ্যালকিন। এর মধ্যে যখন আমি HCl, এটা একটা অপ্রতিসম বিকারক, কারণ 2% দেখো একটা একদিকে H একদিকে Cl পাচ্ছি, একদিকে H একদিকে Cl, এটা অপ্রতিসম বিকারক। আমি যখন দিচ্ছি তখন উৎপাদ তৈরি করবে কয়টা রে ভাইয়া? দুইটা। আচ্ছা কিভাবে কি তৈরি করবে? এখানে তুমি দেখো, লক্ষ্য করো ভাইয়া, এখানে CH3CH, একবার H যাবে এটাতে, তখন যাবে Cl এখানে, মানে একবার যাবে মাঝেরটাতে H, মানে কি CH3 CH2 এখানে হচ্ছে কি CH2 Cl, আর আরেকবার এটাতে আসবে Cl আর এটাতে যাবে H, তখন তৈরি করছে 2 ডিগ্রি, মানে কি CH3 CH, এখানে Cl আর এখানে হচ্ছে কি দেখো CH3। তাহলে একবার তৈরি করছে কি দেখো 1 ডিগ্রি, আর আরেকবার তৈরি করছে কয় ডিগ্রি ভাইয়া? 2 ডিগ্রি। তাহলে এটা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, আর ইয়া হচ্ছে 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, আর একটা হচ্ছে কি 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। আশা রাখি তোমরা বুঝতে পেরেছো যে এখানে কোনটা প্রধান উৎপাদ হবে। আমি আগে বলেছি তেলের মাথায় তেল দেওয়া, মানে মার্ক নিকম নীতি কেমন মনে রাখবো। মার্ক নিকম নীতি খুব খারাপ মানুষ ছিল, যার কাছে বেশি থাকে তাকে দেয়। বাংলাদেশের নীতি মনো, ব্যাংক যেমন কি করে, যার টাকা বেশি তাকে লোন দেয়, যার টাকা কম তাকে কিন্তু লোন দেয় না। প্রসেসটা বুঝো, যে যার কাছে থাকে তাকে আরো বেশি আতিথ্য করে, তাকে আরো বেশি টাকা দেয়। বিষয়টা এরকম যে তেলের মাথায় তেল দেওয়া। দেখো এই দুটোর মধ্যে H এখানে বেশি আছে, সো এখানে H আসবে ধনাত্মক। এই যে এটা হবে 90% আর এটা হবে 10%, মানে এটা হচ্ছে প্রধান উৎপাদ। কয় ডিগ্রি ভাইয়া? 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড হবে প্রধান উৎপাদ। আমি আবারও বলছি, মার্ক নিকব নীতি কখন খাটবে? যখন থাকবে অ্যালকিন অপ্রতিসম এবং বিকারক থাকবে অপ্রতিসম। যখন অ্যালকিন থাকবে অপ্রতিসম এবং বিকারক থাকবে কি অপ্রতিসম, তখন যখন সংযোগ ঘটবে, তখন যে কার্বনের যে দ্বিবন্ধনযুক্ত 2 কার্বনের যে কার্বনে H বেশি তার কাছে H চলে আসবে, মানে ধনাত্মক অংশ আসবে। যে কার্বনে H কম তার ঋণাত্মক অংশ, ওটা হবে প্রধান, মানে এটা 90% 2 ডিগ্রি, আর 1 ডিগ্রিটা হবে কি 10%। আমরা সামনে যাই যে বিজ্ঞানী খাড়াসের বিপরীত মার্ক নিকব নীতি। এটা হচ্ছে বিপরীত মার্ক নিকব নীতি। কথা হচ্ছে বিপরীত মার্ক নীতি কাকে বলে? বিজ্ঞানী খাড়াস হাইড্রোজেন পারঅক্সাইড, বিজ্ঞানী খাড়াসের হাইড্রোজেন পারঅক্সাইডের প্রভাবে জৈব পারঅক্সাইড
R2O2 এর R2O2 এর উপস্থিতিতে R2O2 এর উপস্থিতিতে অপ্রতিসম 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 অ্যালকিন HBr এর সংযোজন বিক্রিয়ায় মার্কনিকভ নীতিদের বিপরীত প্রক্রিয়ায় ঘটে। তাকে বলা হয় বিপরীত মার্কনিকভ নীতি। কে দিয়েছে? বিজ্ঞানী খারাস। কার প্রভাবে? হাইড্রোজেন পারঅক্সাইডের প্রভাবে বা জৈব পারঅক্সাইডের প্রভাবে। মানে কি, যদি অপ্রতিসম অ্যালকিন থাকে, দেখো ভাই একটু সবাই মনোযোগ সহকারে, অপ্রতিসম অ্যালকিন ধরো আগেরটাই করি, CH3 CH ডাবল বন্ড CH2। আমি যদি এখানে HBr দিই, কার উপস্থিতিতে ভাইয়া? যদি এখানে হাইড্রোজেন পারঅক্সাইড থাকে বা জৈব পারঅক্সাইড R2O2 যে কোনো একটা, হয় হাইড্রোজেন পারঅক্সাইড বা জৈব পারঅক্সাইড যে কোনো একটা যদি থাকে, তখন মার্কনিকভ নীতির বিপরীত ঘটবে। মানে বিষয়টা হচ্ছে কি, আমাদের সেম ভাবে উৎপাদ দুটো তৈরি করবে। এর কাছে একবার H দেবো, তখন এর কাছে Br দিব। যখন H এখানে দিব, তখন Br দিব কোথায়? এখানে। তখন ঘটতেছে কি দেখো, যে CH3 CH2 CH2 এখানে হচ্ছে Br। আর আরেকবার কি করব ভাইয়া? দেখো আমরা আরেকবার করতে পারি কি, এবার Br দিব এখানে, তখন H দিব কোথায়? এই জায়গায়। ফলে কি ঘটবে এখানে, যে CH3 এখানে CHBr আর এই জায়গায় চলে আসবে CH3। তো এটা তৈরি করছে কি 1 ডিগ্রি Rx। এটা তৈরি করছে কয় ডিগ্রি ভাইয়া? 2 ডিগ্রি Rx। তো দেখো 1 ডিগ্রি Rx আর এখানে তৈরি করছে কয় ডিগ্রি? 2 ডিগ্রি Rx। ওকে ফাইন। তো এখানে আমাদের আগেরটা ছিল কি, তেলের মাথায় তেল দেওয়া, মানে যার কাছে H বেশি থাকে এটা ছিল প্রধান আর এটা ছিল কম। এবার এটা হবে 99.9%, এটা হবে অনলি 0.1%। তার মানে বুঝে নাও যে এটাই হচ্ছে প্রধান উৎপাদ আর এটা হচ্ছে কি মাইনর উৎপাদ, যেটা মার্কনিকভ নীতির কি হলো বিপরীত। মানে বিষয়টা হচ্ছে কি, যার কাছে H কম তাকে H দেওয়া হয়েছে, এর কাছে H কম ছিল তাকে H দেওয়া হয়েছে, আর যার কাছে H বেশি ছিল তাকে Br দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? Br। এটা হচ্ছে কি 1 ডিগ্রি Rx, এটা হচ্ছে কি 2 ডিগ্রি Rx। তাহলে এখানে বিপরীত মার্কনিকভ বিজ্ঞানী খারাসের প্রভাবে আমরা পেতে পারি কি 1 ডিগ্রি Rx। এই যেখানে লেখা আছে দেখো, যে মার্কনিকভ নীতিতে 2 ডিগ্রি Rx উৎপাদন করে। কি বললাম? মার্কনিকভ নীতিতে 2 ডিগ্রি Rx উৎপাদন করে। বিপরীত মার্কনিকভ নীতিতে 1 ডিগ্রি Rx, তখন কি 1 ডিগ্রি Rx প্রধান উৎপাদ। বিপরীত মার্কনিকভ নীতিতে 1 ডিগ্রি Rx মানে অ্যালকাইল প্রধান উৎপাদ, আর মার্কনিকভ নীতিতে 2 ডিগ্রি Rx প্রধান উৎপাদ। এবার চলে আসো অ্যালকিনে। এবার হচ্ছে কি গাঢ় সালফিক অ্যাসিড উপস্থিতিতে অ্যালকিনে আমরা কি করব? গাঢ় সালফিক অ্যাসিডের উপস্থিতিতে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি সংযোজন বিক্রিয়ায় অ্যালকোহল উৎপাদন করে। যদি তুমি অ্যালকিনের মধ্যে পানি সংযোগ করো, তাহলে দেখো অ্যালকিন CH2 ডাবল বন্ড CH2, যেটা হচ্ছে কি ইথিন। আমি এখানে পানি সংযোগ করব H2O। আমি যদি পানি সংযোগ করি, এক্ষেত্রে কি ঘটবে, যে হিট দিলাম, পানি ভাঙলে কি হয়? H, আর এদিকে হচ্ছে কি OH। H হবে প্লাস আর OH হবে মাইনাস। একবার H যাবে এটাতে, তখন OH যাবে ওখানে। তাহলে যদি যাই, তাহলে কি হচ্ছে দেখো, এদিকে হচ্ছে CH3 আর এখানে পাচ্ছি আমরা CH2OH। এখানে পাচ্ছি কি ইথানল। ছিল কি ইথিন, হয়ে গেল ইথানল। তাহলে দেখো যে অ্যালকিনে গাঢ় সালফিক অ্যাসিডের উপস্থিতিতে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি সংযোজন বিক্রিয়ায়, কি সংযোজন বিক্রিয়ায়? পানি সংযোজন বিক্রিয়ায় অ্যালকোহল উৎপাদন করে। কি উৎপন্ন করে? অ্যালকোহল উৎপন্ন করে। দ্যাটস কল্ড দেখো ইথিনের মধ্যে আমরা যদি পানি সংযোগ করি, পানি ভাঙবে H এবং OH, পাই বন্ধনটা এখানকার ভেঙে যাবে, দিয়ে একটাতে এ যাবে H, একটাতে যাবে কি OH, একটাতে যাবে H আর একটাতে যাবে কি OH। একটাতে H আর OH গেলে তৈরি করবে কি ইথানল। এবার দেখো অ্যালকিনের ওজোনাইড বিক্রিয়ায় অ্যালডিহাইড ও কিটোন উৎপাদন করে। এবার অ্যালকিনে চলে আসবো ওজন সংযোজন বিক্রিয়া। তাহলে আমরা প্রথমে পেলাম যে অ্যালকাইল অপচয় বিকারক HBr বা HCl সংযোগ করলাম, আমরা পানি সংযোগ করলাম। এবার চলে আসবো অ্যালকিনের ওজোনাইড। তো এই লাইনটাতে হিউজ কোশ্চেন আছে, মনে রাখবা অ্যালকিনের ওজোনাইড বিক্রিয়ায় কি কি তৈরি করবে? অ্যালডিহাইড ও কিটোন। দেখো অ্যালকিনের ওজোনাইড বিক্রিয়ায় সবসময় তৈরি করবে অ্যালডিহাইড এবং হচ্ছে ভাইয়া কিটোন। কিসের? অ্যালকিনের ওজোনাইড বিক্রিয়ায়। এই যে অ্যালকিনের ওজোনাইড বিক্রিয়ায় কি তৈরি করবে? অ্যালডিহাইড এবং কিটোন। খুব ইম্পর্টেন্ট, আশা রেখে তোমরা মনে রাখতে পারবা। এবার চলে আসবো অ্যালকিনের ওজোনাইড বিক্রিয়ার দ্বিবন্ধনে এবং
কোন দিকে কত কার্বনে কি তৈরি করবে। তো সহজ কথা দেখো যে অ্যালকিনের ওজোনারি বিক্রিয়ায় দ্বিবন্ধনের যেদিকে যত কার্বন থাকবে ঠিক তত কার্বনের অ্যালডিহাইড ও কিটোন উৎপাদন করবে। তো লক্ষ্য করো অ্যালকিন আমরা ওজোনারি যদি করি তো দেখো CH3 CH ডাবল বন্ড CH2 প্লাস O3 কার্বন টেট্রাক্লোরাইড উপস্থিতি বিক্রিয়া করাবো। তো আমরা যদি কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতি সংযোগ করি ওজোনাইড সংযোগ করি তাহলে ওজোনাইড যৌগ তৈরি করবে, একটা ঘর বাড়ি তৈরি হবে CH3 CH O CH O O। এখন এখানে হচ্ছে CH2, এখানে যখন আমি জিঙ্ক ধাতু সহ উত্তপ্ত করবো জিঙ্ক মাথা কাটা জিঙ্ক দুভাগে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে ভাইয়া, দুই দিকে দুটো ভাগ করে দাও। তাহলে এদিকে দেখো CH3 CHO একদিকে তৈরি করবে কি CH3 CHO আর আরেকদিকে দেখো CHO, তাহলে HCHO। এদিকে পেলাম আমরা ইথানল আর এখানে পেলাম হচ্ছে কি ভাইয়া মিথানল। তাহলে দেখো যে অ্যালকিনের ওজোনাইড বিক্রিয়ায় যেদিকে যত কার্বন থাকবে দেখো এই যে দ্বিবন্ধনটার ঠিক এদিকে 2 কার্বন ছিল, তাহলে 2 কার্বনের যদি শাখা বিহীন আছে তাহলে 2 কার্বন থাকলে এদিকে 2 কার্বনের ইথানল আর এদিকে দেখো 1 কার্বন আছে, এক কার্বন হচ্ছে কি মিথানল। তাহলে 2 কার্বনে ইথানল আর 1 কার্বনে কি পেলাম ভাইয়া মিথানল, তাহলে ইথানল এবং কি পাচ্ছি মিথানল। এবার দেখো অ্যালকিনের ওজোনারি বিক্রিয়ায় দ্বিবন্ধনে যেদিকে যত কার্বন থাকবে তত কার্বনের অ্যালডিহাইড ও কিটোন উৎপাদন করে। অ্যালকিনের ওজোনারি বিক্রিয়ায় দেখো ভাইয়া অ্যালকিনের ওজোনারি বিক্রিয়ায় দ্বিবন্ধনের যেদিকে যত কার্বন থাকবে ঠিক তত কার্বনের অ্যালডিহাইড ও কিটোন উৎপাদন করে। আমি আবার রিপিট দিচ্ছি, দেখি অ্যালকিনের ওজোনারি বিক্রিয়ায় যেদিকে যত কার্বন থাকবে ঠিক তত কার্বনের অ্যালডিহাইড ও কিটোন উৎপাদন করে। তাহলে দেখো যে অ্যালকিনের ওজোনারি বিক্রিয়ায় কি ঘটনা ঘটতেছে আমরা দেখলাম। যদি শাখাবিহীন আরেকটা পয়েন্ট লিখে নাও, যদি অ্যালকিনে দ্বিবন্ধন যুক্ত কার্বনে অ্যালকিনের দ্বিবন্ধন যুক্ত কার্বনে শাখা থাকে তাহলে কিটোন উৎপাদন করে। কি উৎপন্ন করে? কিটোন উৎপাদন করে। শোনো এখানে শাখাবিহীন ছিল তাই দুটো অ্যালডিহাইড তৈরি করেছে, এপাশে 2 কার্বনে একটা অ্যালডিহাইড, এপাশে 1 কার্বন ছিল 1 কার্বনে অ্যালডিহাইড। আর যদি শাখা থাকে তাহলে একদিকে যেখানে শাখা থাকবে সেখানে তত কার্বনে কিটোন আর ওইদিকে যত থাকবে তত কার্বনে অ্যালডিহাইড। এই হচ্ছে প্রসেস। দেখো অ্যালকাইনে পানি সংযোজন বিক্রিয়ায় অ্যালডিহাইড ও কিটোন উৎপাদন করে। খুবই ফেমাস একটা বিক্রিয়া, 100% দিয়ে রাখতে পারো ভাইয়া, খুবই নামধারী এবং ফেমাস একটা বিক্রিয়া। দেখো CH ট্রিপল বন্ড CH যেটা হচ্ছে কি ইথাইন বা অ্যাসিটিলিন, আমরা একে পানি সংযোগ করব। এই বিক্রিয়াটা হচ্ছে কি খুবই তোমরা জানো 20% সালফিউরিক অ্যাসিড থাকে আর 2% মার্কিউরিক সালফেট। 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কিউরিক সালফেট থাকলে পানি সংযোগ করলে, যে পানি সংযোগ যখন করব একদিকে দেখো পানি সংযোগ মানে কি পানি H এবং কি OH এ ভাঙবে, একদিকে H একদিকে যাবে OH, তাহলে এখানে চলে আসছে কি CH ডাবল বন্ড CH, এদিকে চলে আসছে H, এখানে চলে আসলো কি OH। একে আমরা কি করব যে পুনর্বিন্যাস, আমি যদি পুনর্বিন্যাস করি তাহলে এখানে চলে আসবে H আর এখানে চলে যাবে কি বলতো দ্বিবন্ধন। যে H চলে আসলে এখানে কি হচ্ছে দেখো এদিকে হচ্ছে কি CH3, এই H চলে আসলে CH3 আর দ্বিবন্ধন চলে গেলে এখানে হচ্ছে দেখো C ডাবল বন্ড OH, দ্যাটস কল কি পেলাম ইথানল। তাহলে দেখো অ্যালকাইনের
পানি সংযোজন বিক্রিয়ায় ইথানল তৈরি করে। তাহলে এখানে দেখো ইথাইন আমি যখন পানি সংযোগ করছি সেটা তৈরি করছি ইথানল অ্যালডিহাইড। এটাই বলা হলো যে যদি শাখা মিডলে থাকে, মানে এখানে যদি শাখা যুক্ত থাকে তখন সেটা কিটোন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণে আমরা এটা কি পেলাম যে অ্যালকাইনের পানি সংযোজন বিক্রিয়ায় আমরা ইথানল পেতে পারি, এবং এটা খুবই একটা ফেমাস বিক্রিয়া, খুবই খুবই ইম্পর্টেন্ট। 100% যেগুলো দিবস সেগুলো মনে রাখো ভালো করে। তাহলে অ্যালকাইন 1 এ পানি সংযোগে অ্যালডিহাইড তৈরি করে, আর দেখো অ্যালকাইন 2 তে পানি সংযোজনে কিটোন উৎপন্ন করে। যদি অ্যালকাইন 2 হয় মানে মিডিলে হয় বললাম, তাহলে প্রান্ত হলে অ্যালডিহাইড, আর যদি ত্রিবন্ধন মিডলে থাকে মানে অ্যালকাইন 2 হয়, তাহলে অ্যালকাইন 2 তে পানি সংযোগে কি তৈরি করবে, কিটোন উৎপন্ন করে। মনে রাখবো ভালো করে ভাইয়া। এবার দেখো অ্যালকাইনের ওজোনাইড বিক্রিয়ায় গ্লাইঅক্সাল কি উৎপন্ন করে, গ্লাইঅক্সাল উৎপাদন করে, এবং হাইড্রোজেন পারঅক্সাইড দ্বারা জারিত করা হলে জৈব অ্যাসিড উৎপাদন করে। কি বললাম যে অ্যালকাইনে আমরা কিন্তু এর আগে অ্যালকিনের ওজোনাইড বিক্রিয়া দেখলাম, এবার আমরা চলে আসবো অ্যালকাইনের ওজোনাইড বিক্রিয়া। আমরা যদি অ্যালকাইনের ওজোনাইড বিক্রিয়া করি তাহলে সেখান থেকে কি পাওয়া যায়, প্রথমে গ্লাইঅক্সাল, পরে ওটাকে জারিত করলে জৈব অ্যাসিড। দেখি ভাইয়া CH ট্রিপল বন্ড CH প্লাস O3 ওজোনাইড বিক্রিয়া করব, কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে হিট দেব, সেম ভাবে ঘর বাড়ি তৈরি করবে। ঘর বাড়ি তৈরি করলে এদিকে হচ্ছে দেখো যে CH, এদিকে CH, এখানে একটা O, নিচে দুইটা O, এবং একটা বন্ড থেকে যাবে, কারণ একটা ওজোনাইড বিক্রিয়ায় সবসময় দুটা বন্ড ভাঙবে, এখানে আর এটা দুটো বন্ড ভাঙবে, মানে মিডলে একটা থেকে যাবে, তাহলে উপরে O, এই O। এখন একে আমরা যখন জিঙ্ক ধাতুতে আদ্রবিশন করব H প্লাস আর OH মাইনাস, জিঙ্ক ধাতুর উপস্থিতিতে আদ্রবিশন করব, তখন এখান থেকে কি হবে, জিঙ্কের কাজ কি, মাথা কাটা জিন, মাথার অক্সিজেনকে নিয়ে চলে যাবে, এটা সমান করে দুভাগে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তো কি হচ্ছে দেখো, এদিকে হচ্ছে কি CHO, উপরে পাচ্ছে কি CHO বন্ড CHO, এটা পেলাম আমরা কি যে গ্লাইঅক্সাল, এটা কি পেলাম, গ্লাইঅক্সাল, CHO বন্ড CHO, দ্যাটস কল হচ্ছে কি গ্লাইঅক্সাল। কি এটা, গ্লাইঅক্সাল। এবং এই যে গ্লাইঅক্সাল পাচ্ছ, তুমি যদি এটাকে কি করো, আবার তুমি জারিত করো, দেখো গ্লাইঅক্সালকে তুমি যদি জারিত করো কি দ্বারা, হাইড্রোজেন পারঅক্সাইড দ্বারা, লক্ষ্য করো যে এদিকে গ্লাইঅক্সাল পাচ্ছ এই যে C, H বন্ড C, ডাবল বন্ড O, C ডাবল বন্ড O, H পাইছি, আমি একে জারিত করব কি দ্বারা, হাইড্রোজেন পারঅক্সাইড দ্বারা, H2O2। তো এটা ভাঙবা কিভাবে দেখো, OH। আমরা দেখো আমাদের একটা জিনিস দেখো ভাইয়া, পানিকে যদি আমরা বিভাজন করি, পানিকে বিভাজন করলে আমরা পাচ্ছি কি, একদিকে H একদিকে OH, তেমন হাইড্রোজেন পারঅক্সাইডকে যদি বিভাজন করা যায়, একদিকে OH আর একদিকে OH, দুই দিকে কি পাবো, OH এবং OH পাবো। কথা কি বুঝতে পারছি, দুই দিকে OH পাওয়া যাবে। তাহলে লক্ষ্য করো যে OH দুদিকে পাওয়া যায়, তাহলে এই প্রক্রিয়ায় আমাদের করণীয় কি, যে সুন্দর করে এই যে OH ডাবল বন্ড ভেঙে দিব, একটা করে কি হবে, ঠিক এই মিডিলে একটা করে, এই মিডিল বরাবর ভেঙে যাবে ভাইয়া, আমি ভেঙে OH সেট করে দিব। তাহলে দেখো H বন্ড C ডাবল বন্ড OH প্লাস HC ডাবল বন্ড OH, এটা হচ্ছে কি বলতো, মিথানয়িক অ্যাসিড। এটা হচ্ছে কি মিথানয়িক অ্যাসিড, এটা হচ্ছে কি মিথানয়িক অ্যাসিড। তাহলে এটা মিথানয়িক অ্যাসিড, ওখানে হচ্ছে কি মিথানয়িক অ্যাসিড। কথা কি বুঝতে পেরেছো? তাহলে দেখো যে আমাদের দুই দিকে ভাগ করার পর আমরা দুই দিকে সুন্দর করে একদিকে একটা মিথানয়িক অ্যাসিড পেলাম, ওইদিকে আরেকটা মিথানয়িক অ্যাসিড পেয়ে গেলাম। তাহলে এবার দেখো অ্যালকাইনের ওজোনাইড বিক্রিয়ায় ত্রিবন্ধনে যেদিকে যত কার্বন থাকবে, ত্রিবন্ধনের ঠিক যেদিকে যত কার্বন থাকবে ঠিক তত কার্বনের জৈব অ্যাসিড তৈরি করবে। দেখো এদিকে ছিল কি একটা ত্রিবন্ধনের, এদিকে ছিল একটা, তাই সুন্দর করে এদিকে ছিল কি এক কার্বনের অ্যাসিড, এদিকে পেলাম কি এক কার্বন অ্যাসিড। যদি আমি কোনো কারণে এদিকে আমি দুই কার্বন রাখতাম তাহলে এদিকে দুই কার্বন অ্যাসিড পাইতাম, এদিকে এক কার্বন অ্যাসিড পাইতাম। এই হচ্ছে আমাদের তাহলে ওজোনাইড বিক্রিয়া। তাহলে অ্যালকাইনের ওজোনাইড বিক্রিয়ায় ঠিক ত্রিবন্ধনের যেদিকে যত কার্বন থাকবে তত কার্বনের জৈব অ্যাসিড। তাহলে একটা জিনিস পয়েন্টটা দেখো ভাইয়া সবাই, যদি
অ্যালকিনের ওজনের বিক্রিয়া হয়, অ্যালকিনের ওজনের বিক্রিয়ায় অ্যালডিহাইড কিটোন, এবং দ্বিবন্ধনের ঠিক যেদিকে যত কার্বন থাকবে তত কার্বনে অ্যালডিহাইড এবং কিটোন পেয়েছি। এবং অ্যালকাইনের ওজোনাইডে আমরা পাচ্ছি জৈব অ্যাসিড। ঠিক যেদিকে যত কার্বনের সংখ্যা থাকবে ঠিক তত কার্বনে কি পাবো, আমরা জৈব অ্যাসিড পাবো। এবার চলে আসো অ্যালকিন ও অ্যালকাইনের সংযোজন বিক্রিয়ায় ইলেকট্রোফিলিক সংযোজন। অ্যালকিন ও অ্যালকাইনের সংযোজন বিক্রিয়া হচ্ছে কি ইলেকট্রোফিলিক। যত প্রকার অ্যালকিন এবং অ্যালকাইন রয়েছে মানে পাই বন্ধন যুক্ত, সবগুলো কি সংযোজন বিক্রিয়া দিবে ভাইয়া, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। এবং কার্বনিল মূলক যুক্ত, কি মূলক যুক্ত, তাহলে কার্বনিল, মনে রাখবা কার্বনিল মূলক যুক্ত অ্যালডিহাইড ও কিটোন, কার্বনিল মূলক যুক্ত কি অ্যালডিহাইড ও কিটোন সংযোজন কি বিক্রিয়া দিবে, নিউক্লিওফিলিক। এক লাইনে মনে রাখবা অ্যালকিন এবং অ্যালকাইন যেটা হচ্ছে পাই বন্ধন যুক্ত মানে হাইড্রোকার্বন যুক্ত, তারা দেবে ইলেকট্রোফিলিক সংযোজন, এবং কার্বনিল মূলক যুক্ত অ্যালডিহাইড ও কিটোনের সংযোজন বিক্রিয়া হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। কার্বনিল মূলক কোনটা ভাইয়া, এই যে সি বন্ড ও সি ডাবল বন্ড ও দুই পাশে মূলক থাকবে, এইটাকে বলা হয় কার্বনিল মূলক। এই কার্বনিল মূলকের দুই পাশে একটা তৈরি করবে অ্যালডিহাইড ও কিটোনের সংযোজন বিক্রিয়ায় নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। তাহলে দেখো কার্বনিল মূলকযুক্ত অ্যালডিহাইড এবং কিটোন যত বড় সংযোজন বিক্রিয়া দেয় সবগুলো হচ্ছে কি নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। কি সংযোজন বিক্রিয়া, নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। এবার চলে আসো কার্বনিল মূলকযুক্ত অ্যালডিহাইড ও কিটোনের আমরা যখন গ্রিনার্ড বিকারক সংযোগ করব, নিউক্লিওফিলিক যুক্ত গ্রিনার্ড বিকারক সংযোজন করব, তখন সেটা হচ্ছে কি যথাক্রমে 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন করে। ভাই এটা 100% একবারে গ্যারান্টেড আসবে, কথাটা মনোযোগ করে শোনো। কার্বনিল মূলকযুক্ত অ্যালডিহাইড কিটোনকে যদি আমরা গ্রিনার্ড বিকারক কাকে বলা হয় ভাইয়া, আর এমজিএক্স অ্যালকাইল বা এআরএমজিএক্স, বা কি বলবো এআর এমজিএক্স। তাহলে কি হচ্ছে আর এমজিএক্স এবং এআরএমজিএক্স, তাহলে এদেরকে বলা হয় আমাদের আরএমজিএক্স এবং এআরএমজিএক্স। তাহলে দেখো কার্বনিল মূলকযুক্ত অ্যালডিহাইড ও কিটোনে গ্রিনার্ড বিকারক সংযোজন যদি করি তাহলে 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল উৎপাদন করে। যদি আমরা মিথানল নিই, এক কার্বন বিশিষ্ট মিথানল, আমরা যে আরএমজিএক্স মানে গ্রিনার্ড বিকারক, আরএমজিএক্স প্রকাশ করে গ্রিনার্ড বিকারককে, এই দেখো আরএমজিএক্স বা এআরএমজিএক্স, অ্যালিফেটিক হলে আরএমজিএক্স আর অ্যারোমেটিক হলে এআরএমজিএক্স। তারা আমরা যদি সংযোগ করি তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল উৎপাদন করে। তো ডিরেক্ট মুখস্থ করে নিবা ভাইয়া, কয় ডিগ্রি অ্যালকোহল তৈরি করবে, 1 ডিগ্রি। আর ইথানল 2 কার্বন বিশিষ্ট, আমরা 2 কার্বন বিশিষ্ট যদি থাকে মানে একটা CH3 আর একটা ইথানল মূলক, তাহলে কোন অ্যালডিহাইডে যদি আরএমজিএক্স সংযোজন করা হয় তাহলে তৈরি করবে 2 ডিগ্রি অ্যালকোহল উৎপাদন করে। কি উৎপন্ন করে, 2 ডিগ্রি অ্যালকোহল উৎপাদন করে। আমার কথা কি বুঝতে পেরেছো ভাইয়া, যে মিথানলের ক্ষেত্রে 1 ডিগ্রি আরএমজিএক্স, ইথানলের ক্ষেত্রে 2 ডিগ্রি আরএমজিএক্স। এবং দেখো কিটোনের ক্ষেত্রে দেখো কিটোন যদি থাকে মানে অলরেডি দুদিকে দুটো আর মূলক থাকবে, একটা সিও মূলক থাকবে। এর সংযোজন বিক্রিয়ায় আমাদের তৈরি করবে কি 3 ডিগ্রি অ্যালকোহল উৎপাদন করে। তাহলে কি পাইলাম ভাইয়া, 1 ডিগ্রি, তাহলে মিথানলের ক্ষেত্রে 1 ডিগ্রি অ্যালকোহল, ইথানলে অ্যালডিহাইড গ্রিনার্ড বিকারক আর এমজিএক্স সংযোজনে 2 ডিগ্রি অ্যালকোহল, এবং কিটোনের ক্ষেত্রে আর এমজিএক্স এর সংযোজন বিক্রিয়ায় 3 ডিগ্রি অ্যালকোহল উৎপাদন করে। অ্যালিফেটিক আর এক্স এর প্রতিস্থাপন বিক্রিয়ায় নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে, বা দ্যাটস কল্ড এসএন। আমরা এখন চলে আসবো প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া টপিক। প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে দেখো অ্যালিফেটিক মানে আরএক্স মানে অ্যালিফেটিক আরএক্স মানে অ্যালকাইল হ্যালাইড এর প্রতিস্থাপন বিক্রিয়া সবসময় নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আর যত প্রকার অ্যারোমেটিক সংযোজনে অ্যারোমেটিক যোগের প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে দেখো অ্যালিফেটিক দায় যে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, দ্যাটস কল্ড এসএন বিক্রিয়া, আর অ্যারোমেটিক দায় হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা চলে আসবো যে আমাদের মেইনলি অ্যালিফেটিক নিয়ে পড়াশোনা, সেটা হচ্ছে এসএন বিক্রিয়া। এসএন বিক্রিয়া মানে কি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এসএন বিক্রিয়া ভাইয়া 2 প্রকার, একটা SN1 আর একটা SN2। একটা SN1 আর একটা হচ্ছে SN2। SN1 মানে এক আণবিক, SN2 মানে দ্বিআণবিক। এটা হচ্ছে কি এক
আণবিক বিক্রিয়া। এবং দেখো SN2 হচ্ছে দ্বিআণবিক বিক্রিয়া। SN1 এক আণবিক বিক্রিয়া, SN2 হচ্ছে কি দ্বিআণবিক বিক্রিয়া। তাহলে এক আণবিক এবং হচ্ছে কি ভাইয়া দ্বিআণবিক বিক্রিয়া। এবার চলে আসো SN বিক্রিয়া দুই ধাপে ঘটে। কয় ধাপে ঘটে? দুই ধাপে। এবং SN2 বিক্রিয়া এক ধাপে। খুবই খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, ইহা তুমি একবারে মাস্ট বি কোশ্চেন পাবাই 100%। এই কনসেপ্টগুলোর উপরে খুব মনোযোগ সহকারে ট্রিক কিভাবে দেখো। SN1 ছোট, 1 ছোট, দুই ধাপে ঘটবে। SN2 বড়, এক ধাপে ঘটবে। SN1 ছোট, দুই ধাপে ঘটবে। SN2 ছোট, 2 বড়, এক ধাপে ঘটবে। এবং দেখো SN1 বিক্রিয়া ছোট বড় RX এ ঘটবে। অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে ঘটবে 3 ডিগ্রি RX এ। SN2 বড়, ছোটটার ক্ষেত্রে ঘটবে 1 ডিগ্রি RX। সবসময় বিপরীত মনে রাখবা। SN বিক্রিয়া মানে প্রতিস্থাপন বিক্রিয়া, SN নিউক্লিওফিলিক পজিশন বিক্রিয়া সবসময় বিপরীত ভাবে ঘটবে। আমি আবারও বলছি, SN1 দুই ধাপে ঘটবে, 1 দুই ধাপে ঘটবে। SN2 2 আছে, এক ধাপে ঘটবে। SN1 ছোট, 3 ডিগ্রি RX এ ঘটে। SN2 বড়, 1 ডিগ্রি RX এর ক্ষেত্রে ঘটে। ওকে। SN1 পোলার দ্রাবকে ঘটে। যদি দ্রাবক হয় পোলার তাহলে ঘটবে SN1 মানে এটা প্লাস মাইনাস সৃষ্টি হয়। আর SN2 ঘটবে অপোলার দ্রাবকের ক্ষেত্রে। SN1 এটা হচ্ছে অপোলার দ্রাবকের ক্ষেত্রে। এবার দেখো SN1 কার্বোকাটায়ন সৃষ্টি করে। আগে বললাম যে SN1 যেহেতু পোলার দ্রাবকে ঘটে এটা প্লাস মাইনাস সৃষ্টি করে, তাই SN1 কার্বোকাটায়ন সৃষ্টি করতে পারে। কিন্তু SN2 দেখো কার্বোকাটায়ন সৃষ্টি করতে পারে না। এই যে পারে না। এবার তুমি দেখো ভাইয়া, আমরা যদি চলে আসছি কি SN বিক্রিয়া মধ্য জটিল অবস্থা সৃষ্টি করতে পারে না। SN1 বিক্রিয়া মধ্যবর্তী জটিল অবস্থা সৃষ্টি করতে পারে না, কিন্তু SN2 এর মধ্যে মধ্যবর্তী জটিল অবস্থা সৃষ্টি করে। SN2 কি করে? মধ্যবর্তী একটা জটিল অবস্থা সৃষ্টি করতে পারে। SN1 প্রথম ক্রম বিক্রিয়া, খুবই ইম্পর্টেন্ট। SN1 কি বিক্রিয়া? প্রথম ক্রম বিক্রিয়া। এবং SN2 হচ্ছে দ্বিতীয় ক্রম বিক্রিয়া। পুরো টার্মটা ভাইয়া জোস, একেবারে জোস, একেবারে জোস। আমি আবারও বলছি, SN1 ছোট, দুই ধাপে ঘটবে। SN2 বড়, এক ধাপে ঘটবে। SN1 ছোট বড়টার ক্ষেত্রে 3 ডিগ্রির ক্ষেত্রে ঘটবে। SN2 বড় ছোটটার ক্ষেত্রে ঘটবে। এবং এবার চলে আসো SN1 পোলার দ্রাবকে ঘটবে, SN2 অপোলার। কারণ SN1 প্লাস মাইনাস সৃষ্টি হয় আর SN2 তে প্লাস মাইনাস সৃষ্টি হয় না। এই কারণে দেখো SN1 এ কার্বোকাটায়ন সৃষ্টি করে, বাট SN2 তে কার্বোকাটায়ন সৃষ্টি করতে পারে না। এবার দেখো যেহেতু SN1 প্লাস মাইনাস সৃষ্টি করে, তাই এখানে মধ্যবর্তী জটিল অবস্থা সৃষ্টি করতে পারে না। বাট SN1 যেহেতু প্লাস, SN2 তে যেহেতু প্লাস মাইনাস সৃষ্টি করে না, তাই SN2 তে মধ্যবর্তী জটিল অবস্থা সৃষ্টি করে। এবং দেখো SN1 যেহেতু এক ধাপে ঘটে, তাই এটা প্রথম ক্রম। SN1 এটা কি একাণবিক, তাই ক্রম হচ্ছে 1। SN2 দ্বিআণবিক, তাই এটা ক্রম হচ্ছে কত? 2। মানে SN1 প্রথম ক্রম বিক্রিয়া, SN2 হচ্ছে দ্বিতীয় ক্রম বিক্রিয়া। দেখো এবার SN1 বিক্রিয়া। SN1 বিক্রিয়া একটি বিক্রিয়ক RX এর ঘনমাত্রার উপর নির্ভর করে। SN1 যেহেতু একাণবিক, ক্রম 1, কথা বুঝো। SN1 একাণবিক, তাহলে ক্রম কত? 1। শুধু একজনের ঘনমাত্রা নির্ভর করে, শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইড বিক্রিয়ক RX এর উপর নির্ভর করে। SN2 মানে কি? দ্বিআণবিক, দুজনের উপর নির্ভর করে। তো SN2 বিক্রিয়া দুটি বিক্রিয়ক মানে RX নিউক্লিওফাইল এবং RX উভয়েরই ঘনমাত্রার উপর নির্ভর করে। আমি আই রিপিট ইট যে SN1 এক ক্রম বিক্রিয়া, একটা বিক্রিয়ার ঘনমাত্রা নির্ভর করে, সেটা হচ্ছে RX এর উপরে। SN2 দ্বিতীয় ক্রম বিক্রিয়া, ক্রম 2টা, তো দুজনের বিক্রিয়ার ঘনমাত্রা নির্ভর করে, তাই এখানে অ্যালকাইল হ্যালাইড এবং নিউক্লিওফাইল উভয়েরই ঘনমাত্রা নির্ভর করে। অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রা যদি বেশি হয়, তাহলে SN1 যেহেতু এটা অ্যালকাইল হ্যালাইডের উপর নির্ভর করে, তাই অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রা বেশি হলে সেটা হবে SN1। এটা ভাইয়া সব থেকে বেশি পরীক্ষা আছে। যদি কোনো বিক্রিয়ায় বলে দেয় যেখানে অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রা বেশি আছে, তাহলে বুঝে নিবা সেটা SN1। এবং নিউক্লিওফাইলের
ঘনমাত্রা বেশি হলে সেটা SN2, কারণ নিউক্লিওফাইলের ঘনমাত্রা নির্ভর করছিল কে, SN2, তাই নিউক্লিওফাইলের ঘনমাত্রা বেশি হলে হবে SN2। আই রিপিট, অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রা বেশি হলে SN1 আর নিউক্লিওফাইলের ঘনমাত্রা বেশি হলে SN2। এবার তাহলে SN1 বিক্রিয়া ক্রম কি, আগে বলেছি SN1 1 ছোট বড়টার ক্ষেত্রে ঘটবে 3 2 1 321, এবং SN2 2 বড় ছোটটাতে ঘটবে 123 1 2 3 বিক্রিয়া। এবার চলে আসো SN1 বিক্রিয়াটা কি, আমরা SN1 বিক্রিয়াটা সম্পর্কে দেখবো বা SN1 বিক্রিয়া আমরা পড়বো। তো লক্ষ্য করো ভাইয়া, SN1 বিক্রিয়া, আমরা SN1 বিক্রিয়া যদি চলে আসি, তাহলে আগে বলেছি 2 ধাপে ঘটে। প্রথমে 3 ডিগ্রি RX যদি আমরা নিই, তাহলে লক্ষ্য করো এখানে CH3 Cl CH3, এখানে ধীর গতি সম্পন্ন ধীরে ধীরে বিক্রিয়া করে, এটা ভেঙে যে কার্বোক্যাটায়ন সৃষ্টি করবে, মানে 3CH3C লক্ষ্য করো CH3 পজিটিভ প্লাস Cl হচ্ছে কি নেগেটিভ। এখন এই যে যেটা তৈরি করেছে এখানে, যে আমাদের 3 ডিগ্রি যে তৈরি করেছে, এটা থেকে এই যে CH3 C পজিটিভ এর সাথে কার্বোক্যাটায়ন এর নিউক্লিওফাইল আক্রমণ করবে, একটা OH মাইনাস আক্রমণ করবে, এখানে K পজিটিভ আক্রমণ করলো, এখানে যুক্ত হওয়ার পর দ্রুত গতি, এটা হবে দ্রুত গতি সম্পন্ন। তখন এখানে তৈরি করছে কি দেখো, CH3OH, দেখো 3 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল। এটা দেখো 2 ধাপে ঘটলো, ধাপ 1 প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, ধাপ 1 ধাপ 2 প্রথম ধাপ, এবং হচ্ছে কি দ্বিতীয় ধাপ, ধাপ 1 এবং হচ্ছে কি ভাইয়া ধাপ 2। ধাপ 1 তাহলে প্রথম ধাপে ঘটছে এবং ধাপ 2 দ্বিতীয় ধাপে ঘটছে, কথা কি বুঝতে হচ্ছে, প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ। এরপরে চলে আসো যে SN2 বিক্রিয়া, তো SN2 বিক্রিয়া কয় ধাপে ঘটবে, এক ধাপে। দেখো SN2 বিক্রিয়া এখানে মধ্যবর্তী জটিল অবস্থা সৃষ্টি করবে। SN1 1 ডিগ্রি ক্ষেত্রে ঘটবে CH3 CH2 Cl 1 ডিগ্রি RX। ঠিক যেদিকে হ্যালাইড থাকে তার বিপরীত পার্শ্ব থেকে কি করে, OH আক্রমণ করে। আমাদের দেখো এই যে 1 ডিগ্রি ক্ষেত্রে যদি ঘটে, এটা সাজিয়ে লিখলে C, এদিকে হচ্ছে Cl, এদিকে H, এদিকে দিলাম CH3, এদিকে H, এখান থেকে কি হবে OH মাইনাস, ঠিক বিপরীত দিক থেকে আক্রমণ করবে, আক্রমণ করে একটা মধ্যবর্তী জটিল অবস্থা সৃষ্টি করবে। দেখো OH ডট 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 C, এখানে দেখো যে দেখো এদিকে একটা H, এদিকে একটা H, এদিকে দেখো CH3 আছে, এই CH3, আর এখানে একটা ডট 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 Cl, এটা হচ্ছে একটা কি তৈরি করলো, মধ্যবর্তী জটিল অবস্থা। এটা যে মধ্যবর্তী কি সৃষ্টি করলো, জটিল অবস্থা। এই যে মধ্য জটিল অবস্থা সৃষ্টি করলো, একটা সময় কি করবে, যে ক্লোরিনকে ছেড়ে দিবে আর OH তার জায়গাটা কি করবে, দখল করে নেবে। যখন দখল করে নিবে তখন আবার পূর্ব অবস্থা CH3, এখানে CH2 আমরা OH পেয়ে গেলাম প্লাস Cl মাইনাস, এটা পেয়ে গেলাম 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে দেখো এখানে অবশ্যই অ্যাকুয়াস ফরম্যাটে হবে, কোন ফরম্যাটে হবে, অ্যাকুয়াস ফরম্যাটে। তাহলে আগের বিক্রিয়াটা এখানেও লেখা থাকবে কি, এটা অ্যাকুয়াস। তো অ্যাকুয়াস ফরম্যাটে দিলেই আমাদের SN বিক্রিয়া পাবো। জলীয় মাধ্যমে যখন বিক্রিয়া করবে তখন আমরা SN, দেখো 2 ধাপে ঘটলে SN1, আর দেখো 1 ধাপে ঘটলে মধ্যবর্তী জটিল অবস্থা সৃষ্টি করলে SN2। এবং দেখো প্রতিস্থাপন বিক্রিয়ায়, তাহলে SN বিক্রিয়ায় জলীয় KOH এর সাথে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়ায়
অ্যালকোহল উৎপাদন করে। কি উৎপন্ন করে? অ্যালকোহল উৎপাদন করে। এবার চলে আসো, দেখো যে এই যে দেখো অ্যালকাইল হ্যালাইডে জলীয় KOH এর প্রতিস্থাপন বিক্রিয়ায় অ্যালকোহল তৈরি করে, যেটা লিখে দিলাম ওটাই আছে। দেখো এটা যে জলীয় অ্যালকাইল হ্যালাইডকে জলীয় KOH বা NOH এর প্রতিস্থাপন বিক্রিয়ায় অ্যালকোহল উৎপাদন করে। তো দেখো ভাইয়া যে অপসারণ বিক্রিয়া, অপসারণ বিক্রিয়া কাকে বলে? অপসারণ বিক্রিয়া ঠিক সংযোজন বিক্রিয়ার বিপরীত। আমরা ছিলাম প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে, এখন চলে আসলাম আমরা অপসারণ বিক্রিয়া। ওকে ভাইয়া দেখো অপসারণ বিক্রিয়া ঠিক সংযোজন বিক্রিয়া কি হবে? বিপরীত। অপসারণ বিক্রিয়া সম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন সৃষ্টি করে। অপসারণ বিক্রিয়া কি করে? সম্পৃক্ত আগে থাকবে, সম্পৃক্ত থেকে তৈরি করবে কি? অসম্পৃক্ত। আর সংযোজন বিক্রিয়ায় ছিল অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তৈরি করেছিল কি? ছিল অসম্পৃক্ত, তৈরি করেছিল সম্পৃক্ত। আর এখানে থাকবে সম্পৃক্ত, করবে অসম্পৃক্ত। দেখো অ্যালকোহল, যেমন অ্যালকোহলকে নির্দোষ পদার্থ গাঢ় সালফিক অ্যাসিড বা ফসফরিক অ্যাসিড এর 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা যে অপসারণ বিক্রিয়া ঘটাই, তাহলে কি ঘটবে? ঘটনাটা দেখো খুব সুন্দর করে। CH3 CH2OH ইথানল, একে আমরা যদি কি দিই ভাইয়া? গাঢ় সালফিউরিক অ্যাসিড। গাঢ় সালফিউরিক অ্যাসিড এখানে 170 ডিগ্রি সেলসিয়াস তুমি যদি তাপমাত্রা দাও, সুন্দর করে কি হবে? এই যে এখান থেকে OH এবং বিটা কার্বন থেকে নিবে কি? এটা আলফা কার্বন, এই বিটা কার্বন থেকে নিবে কি? H। এখান থেকে OH আর এখান থেকে H নিয়ে পানি বেরিয়ে চলে যাবে। এখানে থাকছে কি ভাইয়া? CH2, ডাবল বন্ড তৈরি করবে CH2 প্লাস তৈরি করবে H2, পানি হয়ে গেল কি বলতো? ইথিন। ছিল কি? ইথানল। ইথানল থেকে হয়ে গেল কি? ইথিন। ইথানল থেকে তৈরি করছে কি? ইথিন। তাহলে CH3 বন্ড CH2OH ইথানল গাঢ় সালফিক অ্যাসিডের উপস্থিতিতে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি সংযোগ করলে, পানি সংযোগ করলে এখানে আমরা পাচ্ছি কি বলতো? ইথিন। কি পাচ্ছি? ইথিন হচ্ছে পানি। এবার দেখো যদি অ্যালকোহলের পরিমাণ বেশি হয়, দেখো যদি অ্যালকোহলের পরিমাণ বেশি থাকে এবং অ্যাসিডের পরিমাণ কম থাকে, তাহলে 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, লক্ষ্য করবা তাপমাত্রায় বিক্রিয়া করালে এই নির্দোষ পদার্থ থেকে ইথার তৈরি করবে। তাহলে এখানে ছিল অ্যাসিডের পরিমাণ বেশি আর অ্যালকোহলের পরিমাণ কম, মানে এটা ছিল 1:2। আমি যদি কোনো কারণে অ্যালকোহল বেশি দিই 2:2, তার মিনিং হচ্ছে এরকম যে CH3 CH2OH এটা 2 অনুপাত দিলাম। আমি যদি এখানে কি নিই? যে গাঢ় সালফিউরিক অ্যাসিড, দেখো গাঢ় সালফিউরিক অ্যাসিড আর এখানে 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি দেওয়া হয়, তাহলে সুন্দর করে এখানে 2 অণু ইথানলের মধ্যে থেকে 1 অণু পানি বেরিয়ে যাবে, কারণ গাঢ় সালফিউরিক অ্যাসিড একটা নির্দোষ পদার্থ, এরা পানি গ্রাস করে, পানি শোষণ করে। তো পানি শোষণ করলে এখানে তুমি লক্ষ্য করো ভাইয়া, এখানে কি হচ্ছে? CH3 এখানে হচ্ছে কি? CH2 এই যে দুই OH দুটো থেকে একটা থেকে H যাবে, একটা থেকে OH যাবে, একটা O এখানে থেকে যাবে, বন্ড এখানে পাচ্ছি কি? CH2, এখানে হচ্ছে কি? CH3। এটা হচ্ছে কি? ডাইইথাইল ইথার। এটা হচ্ছে ডাইইথাইল ইথার। কি পাচ্ছি? ডাইইথাইল ইথার। কথা কি ক্লিয়ার? তাহলে দেখো ডাইইথাইল ইথার, এই হচ্ছে আমাদের কনসেপ্ট বা আমাদের তাহলে ঠিক আছে। দেখো যে অ্যালকাইল হ্যালাইডকে, অ্যালকোহলীয় ক্ষার KOH এর অপসারণ বিক্রিয়ায় অ্যালকিন উৎপন্ন করে। যদি আমরা অ্যালকোহলীয় ক্ষার দিই, দেখো অ্যালকোহলীয় ক্ষার আগেরটা ছিল জলীয় ক্ষার, কি ক্ষার? জলীয় ক্ষার। এবার হচ্ছে কি? অ্যালকোহলীয় ক্ষার KOH। তাহলে লক্ষ্য করো এই বিক্রিয়ায় আমরা কি করতে পারি? অ্যালকাইল হ্যালাইড CH3 CH2Cl, অ্যালকাইল হ্যালাইড প্লাস আমরা কি দেবো একে? যে প্লাস KOH অ্যালকোহলীয়, তাহলে এখানে ক্ষার অ্যালকোহলীয়
তাহলে এখানে অ্যালকোহলিক ক্ষারের মাধ্যমে খুব সহজে কি করব দেখো, এখান থেকে আমরা সুন্দর করে Cl আর এই KCl বেরিয়ে চলে যাবে অপসারণ বিক্রিয়ায়। তো এখানে আমাদের অপসারণ বিক্রিয়া যদি পরিস্থাপন বিক্রিয়া করতাম তাহলে এটা কিন্তু তৈরি করতো, কিন্তু এটা কি বিক্রিয়া বলা হয়েছে? অপসারণ। তো অপসারণ হচ্ছে কি, তুমি লক্ষ্য করো ভাইয়া, অপসারণ বিক্রিয়ার ক্ষেত্রে এই জায়গা থেকে আলফা, এটা বিটা, আলফা থেকে নিবে Cl আর বিটা থেকে নিবে কি H, আলফা থেকে Cl, বিটা থেকে H, HCl বের হবে। এখানে থাকছে কি দেখো CH2, এখানে একটা H চলে যাচ্ছে, CH2 এখানে ডাবল বন্ড তৈরি করবে CH2। এই যে HCl তৈরি করলো এখানে HCl, ওই HCl KCl এর সাথে বিক্রিয়া করবে, KCl এর সাথে বিক্রিয়া করলে এখানে পাচ্ছ পটাশিয়াম ক্লোরাইড প্লাস H2O পানি, KO এর সাথে বিক্রিয়া করে। তাহলে এটা হচ্ছে একটা জিনিস মাথায় রাখবা, অ্যালকোহলের মাধ্যমে কখন অ্যালকোহল তৈরি করতে পারবে না, জলীয় মাধ্যমে প্রতিস্থাপন বিক্রিয়া, এবং অ্যালকোহলের মাধ্যমে কি দিবে? অপসারণ বিক্রিয়া। দেখো জলীয় মাধ্যমে দিবে প্রতিস্থাপন বিক্রিয়া এবং অ্যালকোহলের মাধ্যমে দিবে হচ্ছে অপসারণ বিক্রিয়া। আমি আবার বলি, জলীয় মাধ্যমে আমাদের দিচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, আর অ্যালকোহলের মাধ্যমে দিবে আমাদের অপসারণ বিক্রিয়া। অপসারণ বিক্রিয়া এখানে আমরা পাচ্ছি দেখো ইথিন মানে অ্যালকিন ছিল কি ইথাইল ক্লোরাইড, দেখো 2 ডিগ্রি অ্যালকোহল ও 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড এর অপসারণ বিক্রিয়া, 2 ডিগ্রি অ্যালকোহল ওই 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের অপসারণ বিক্রিয়া সাইজেপের নীতি ঘটে। আমাদের আগের যেগুলো ছিল সবগুলো ছিল এটা 1 ডিগ্রি অ্যালকোহল ছিল, এটা 1 ডিগ্রি অ্যালকোহল, একটা আর মূলক ছিল আলফা কার্বনে, এটা ছিল 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, সেখানে ছিল সাধারণভাবে অপসারণ বিক্রিয়া ঘটেছে। যখন তুমি নিয়ে চলে আসবা 2 ডিগ্রি অ্যালকোহল এবং 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তার অপসারণ বিক্রিয়া চলে আসবে কার নীতি? সাইজেপের নীতি। দেখো তাহলে বুঝতে পারবা যে CH3 এখন CH3 একটা দিলাম, এখানে OH, এখানে 2। দেখো এটা 2 ডিগ্রি অ্যালকোহল, এটা কয় ডিগ্রি অ্যালকোহল? 2 ডিগ্রি অ্যালকোহল। তো 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে দেখো 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে আমাদের যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে কি, যে দেখো 2 ডিগ্রি অ্যালকোহল, এখানে আমরা যখন KO আমরা অপসারণ বিক্রিয়া করবো, এটাকে আমরা যদি আমরা এখানে অপসারণ বিক্রিয়া আসছি গাঢ় সালফিউরিক অ্যাসিড 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিচ্ছি, তখন এটা আলফা কার্বন এবার বিটা কার্বন হয়ে গেছে দুইটা, একবার H এখান থেকে নিবে, একবার H এখান থেকে নিবে, তো উৎপাদ তৈরি করবে কয়টা রে ভাইয়া? দুইটা। কিভাবে দুটো তৈরি করছে দেখো, একবার এখান থেকে যখন H নিচ্ছে, এখান থেকে মানে পাশেরটাতে যেখানে H কম আছে সেখান থেকে যদি নেয়, তাহলে এখানে তৈরি করছে কি CH3 CH ডাবল বন্ড CH, এখানে চলে আসছে বন্ড CH3, এবং যদি এখান থেকে পাশেরটা থেকে বিটা কার্বন, পাশের বিটা কার্বন থেকে না হয়, এখান থেকে OH, এখান থেকে নিবে H, তাহলে পাশেরটা থেকে নিলে সাইজেপের নীতি হচ্ছে কি, যে আমাদের যেহেতু এখানে আগের গুলোতে 1 ডিগ্রির ক্ষেত্রে বিটা কার্বন একটাই ছিল, শুধু ওই জায়গা থেকে নিচ্ছিল, কিন্তু যখন আমি 2 ডিগ্রি চলে আসতেছি তখন বিটা কার্বন হয়ে যাচ্ছে দুইটা, তো দুইটা বিটা কার্বনে এর কাছে H আছে দুইটা, এর কাছে H তিনটা, দুজনের কাছে এই সংখ্যা ভিন্ন হয়ে গেছে। এটা মার্কনিকভ নীতির ঠিক বিপরীত, মার্কনিকভ নীতি সংযোজনের ক্ষেত্রে ঘটেছে আর সাইজেপ নীতি কাজ বের করার ক্ষেত্রে। তো একটা জিনিস মাথায় রাখবা, গরিবের প্রতি সবসময় কি হয়? অত্যাচার বেশি হয়। মাথায় রাখবা, গরিবের প্রতি সবসময় অত্যাচার কি হয়? বেশি হয়। তাহলে এখানে একবার এখান থেকে নিলাম, একবার গরিবের কাছ থেকে নিলাম, একবার বড়লোকের কাছ থেকে নিব। বড়লোকের কাছ থেকে নিলে কি হয়? CH3 CH2 বন্ড CH ডাবল বন্ড CH2, এবং প্লাস যে এখানে তৈরি করছে সেটা পানি বেরিয়ে চলে যাচ্ছে। তুমি লক্ষ্য করো ভাইয়া, এই জায়গাটা থেকে এটা হবে 80%, এটা হবে 80%, এটা হবে 20%, কারণ গরিবের প্রতি অত্যাচার সবসময় বেশি হয়, মানে যে H যেখানে কম সেখান থেকে H নিবে, সেটা সাইজেপের নীতি। মনে রাখবা সাইজেপের নীতি হচ্ছে গরিবের উপর অত্যাচার, যার কাছে H কম তার কাছ থেকে H না হয়, যার কাছে H কম
তার থেকে এইচ নেওয়া হয়, যার কাছে এইচ কম তার থেকে এইচ নেওয়া হয়। এবার দেখো শাখাবিহীন এন অ্যালকেন অ্যালুমিনিয়াম ক্লোরাইড ও HCl সহ 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হলে শাখাবিহীন কি বললাম, শাখাবিহীন এন অ্যালকেন অ্যালকাইল হ্যালাইড ও HCl সহ 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হলে সমনীকরণ বিক্রিয়ার মাধ্যমে শাখা তৈরি করে। বিষয়টা কেমন দেখো ভাইয়া, যে CH3 CH2 CH2 CH3 দ্যাটস কল হচ্ছে কি বিউটেন। কি ভাইয়া, বিউটেন। এখন এই যে বিউটেন CH3 CH2 বন্ড CH2 বন্ড CH3 বিউটেন, আমি যদি একে আমরা কি করি, শাখা এই যে আমরা একে আমরা অ্যালুমিনিয়াম সহ উত্তপ্ত করি, এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড বন্ড HCl অ্যালুমিনিয়াম ক্লোরাইড HCl এবং 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ উত্তপ্ত করা হলে সুন্দর করে কি হবে, শাখাবিহীন থেকে শাখা যুক্ত হয়ে যাবে। শাখা যুক্ত হয়ে গেলে কি হয় দেখো, CH3 এখানে চলে আসবে কি CH3 একটা CH3 উঠে যাবে, এখানে CH বন্ড CH3 বন্ড CH3, এটা হয়ে যাবে কি দেখো 2 মিথাইল হচ্ছে কি যে ছিল কি বিউটেন, 2 মিথাইল প্রোপেন হয়ে গেল 2 মিথাইল প্রোপেন, 2 মিথাইল কি পেলাম, প্রোপেন। তাহলে দেখো শাখাবিহীন এন অ্যালকেন CH3 অ্যালুমিনিয়াম ক্লোরাইড ও HCl সহ 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হলে সমনীকরণ বিক্রিয়ায় শাখাযুক্ত যৌগ তৈরি করে। কি তৈরি করে, শাখাযুক্ত যৌগ তৈরি করে। এখন দেখো CH3 বন্ড CH2 CH3, এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড HCl 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি করি, আমি এখানে কি পাচ্ছি CH3CN 2 মিথাইল প্রোপেন। কি পাচ্ছি ভাইয়া, 2 মিথাইল প্রোপেন পাচ্ছি। দ্যাটস কল হচ্ছে কি আমাদের যে সমনীকরণ বিক্রিয়া। এখানে এর যে শাখাবিহীন শাখাযুক্ত, এই যে অ্যালুমিনিয়াম এবং HCl 300 তাপমাত্রা উত্তপ্ত করলে আমরা শাখাবিহীন থেকে শাখাযুক্ত যৌগ তৈরি করতে পারছি। এই হচ্ছে আমাদের সমনীকরণ বিক্রিয়া। তাহলে আশা রাখি আমাদের জৈব যৌগের যে বিক্রিয়ার শ্রেণী বিভাগগুলো ছিল সে বিষয়টা আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই ক্লিয়ার হতে পেরেছি। ইনশাল্লাহ আবার দেখা হবে সবার সাথে খুব শীঘ্রই, আবার নেক্সট ক্লাস নিয়ে। আসসালামু আলাইকুম।